প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। উচ্চারণের ক্লাসে তোমাদের স্বাগতম। একটা কথা মনে রাখবা, উচ্চারণ নিয়ে যাদের সমস্যা আছে এই ক্লাসটা তাদের জন্য। আজকের এই ক্লাস যারা করবে আমি 100% গ্যারান্টি দিচ্ছি একটা প্রশ্ন কমন পাবা। একটা প্রশ্ন তোমাদের জন্য কমন হয়ে যাবে এবং উচ্চারণের মোটামুটি একটা কনসেপ্ট তোমরা পেয়ে যাবা। প্রিয় শিক্ষার্থীরা যারা আমার ক্লাসটা দেখতেছো অবশ্যই শেষ পর্যন্ত থাকবা। দেখো কি কি পড়াচ্ছি একটু ভালো করে খেয়াল করো। আমরা জানি যে এইচএসসি বোর্ডে আমাদের প্রথম যে টপিকটা তার নামই হচ্ছে উচ্চারণ, এবং আমরা জানি যে উচ্চারণ হচ্ছে উল্লেখযোগ্য কঠিন টপিক। যখন স্টুডেন্টরা উচ্চারণ আমি পড়াতে যাই আমার কলেজে, আমার শিক্ষার্থীদেরকে যখন পড়াতে যাই, ওদের প্রবলেম মানে উচ্চারণ লিখতেই পারতেছে না তারা। তো আলটিমেটলি এটার জন্য আমাদের কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে, আজকের এই ক্লাসে এটা বিস্তারিত বলবো। একটু মনোযোগ দিবা। আমরা জানি যে ঢাকা বোর্ডের প্রশ্ন 2024 সালে এই 8টা প্রশ্ন আসছিল, তার মধ্যে থেকে আমাদের 5টাকে অ্যান্সার করতে হবে, 5টা শুদ্ধ উচ্চারণ লিখতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে যখন আমি শুদ্ধ উচ্চারণ লিখতে যাবো তখন আমাকে কোন বিষয়গুলো খেয়াল করতে হবে মাথায় রাখবা। তোমরা সর্বদাই মনে রাখবা এটাকে শব্দের উচ্চারণ বলে না, এটাকে বলা হয় বর্ণের উচ্চারণ। তাহলে আমি কি বলছি? শব্দের উচ্চারণ নয়, বর্ণের উচ্চারণ। তুমি যখন উচ্চারণ পড়তে যাবা প্রথম তোমার মাথায় গেঁথে নিবা শব্দ যত বড়ই হোক আমি মূলত ওই শব্দের দিকে তাকাবো না, প্রথম বর্ণের দিকে তাকাবো। দেন এর পরবর্তী বর্ণের দিকে তাকানোর পর আমি বুঝতে পারবো যে উচ্চারণটা কি হবে। যেমন একটু ভালো করে খেয়াল করো, প্রথম শব্দ হচ্ছে নদী। এবার আমরা জানি যে যখন উচ্চারণ লিখতে যাব আমাদের বর্ণগুলো দন্তন্বয়ের কোনো পরিবর্তন হয় না, দন্তন্য উচ্চারণে কোনো পরিবর্তন হয় না, দন্তন্য লিখে ফেলছি। কিন্তু ঝামেলা হচ্ছে কি বাবা, দন্তন্যর সাথে কিন্তু একটা স্বরেও আছে। আমরা ছোটবেলায় পড়ে আসছিলাম, তো মনে আছে কিনা তোমাদের, যে স্বরবর্ণর মানে ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণের সাহায্যে যারা উচ্চারিত হতে পারে না। তো এখন এই যে এখানে ও আছে, এই ও এর তো দুইটা উচ্চারণ আছে বাবা। এই দুইটা উচ্চারণের মধ্যে একটা হচ্ছে সংবৃত আর একটা হচ্ছে বিবৃত। তো যখন এটা সংবৃত হবে তখন এই ওটা কি হয়ে যায়, ও অথবা ওকার হয়ে যায়। আবার যখন বিবৃত হবে তখন সেটা স্বরে হয়ে থাকে। আর ব্যাপারটা হচ্ছে আমি কেমন করে বুঝবো যে এই যে দন্তন্যর সাথে ও ধ্বনিটা আছে এটা সংবৃত হবে নাকি বিবৃত হবে? এখন তোমাকে যদি এত বড় একটা নিয়ম বলে দিই তোমার তো এই ক্লাসে এটা মনে রাখা অসম্ভব। শুধু একটা কথা মনে রাখবা, শুধু মানে একটা কথা মনে রাখলেই তোমার কাছে সহজ হয়ে যাবে। যখন তুমি দেখবা স্বরেয় ধ্বনির পর হ্রস্ব ই দীর্ঘ ই হ্রস্ব উ দীর্ঘ উ রিকার, শুধু আমি স্বরবর্ণ দিয়ে থাকি, আমি ফলাতে যাব না আজকে। হ্রস্ব ই দীর্ঘ ই হ্রস্ব উ দীর্ঘ উ রিকার যদি স্বরেয় ধ্বনির পরে থাকে তাহলে স্বরেয় ধ্বনির উচ্চারণ সংবৃত হয়ে যায়, মানে ও অথবা উকার হয়ে যায়। এবার তুমি যখন দন্তন্য লিখছো এখানে দেখছো দন্তন্যর পরে কিন্তু এখানে একটা দীর্ঘ ইকার আছে। প্রিয় শিক্ষার্থীরা একটু মনোযোগ দাও তাইলে বুঝতে পারবা। ব্যাপারটা হচ্ছে যেহেতু এখানে একটা দীর্ঘ ইকার আছে তাহলে উচ্চারণের পরিবর্তন হবে। উচ্চারণের পরিবর্তন হলে আমরা দেখবো যে দন্তন্যের মধ্যে একটা ওকার চলে আসবে। নো নো ওকার হয়ে গেছে। এবার আমরা জানি যে দীর্ঘই কখনোই উচ্চারণে বসে না। তাহলে বাবা আমরা প্রথমে তো দ লিখবো, কারণ এটার তো কোনো পরিবর্তন হবে না। এবার পরিবর্তন হলে না দীর্ঘ ইকারের হবে, এবার এটাকে আমরা করে ফেলবো হ্রস্ব ইকার, হয়ে গেল উচ্চারণ। তাহলে উচ্চারণ মানে কোনো শব্দের উচ্চারণ নয়, উচ্চারণ মানে হচ্ছে বর্ণের উচ্চারণ। তুমি যখন বর্ণের উচ্চারণটাকে ফোকাস করবা তখন তোমার এই ঝামেলাগুলো হবে না। প্রিয় শিক্ষার্থীরা আমরা দ্বিতীয় নম্বর উদাহরণে যাই। আসছে অভিনাশী। একটু আগে কিন্তু আমি তোমাকে বলছি যে স্বরে অধ্বনির পরে হ্রস্ব ইকার থাকলে দীর্ঘ ইকার থাকলে হ্রস্ব উকার থাকলে দীর্ঘ উকার থাকলে অথবা ইকার থাকলে স্বরে অধ্বনির উচ্চারণ সংবৃত হয়। তাহলে এখানে ওটা তো হয়ে যাবে স্যার, কিন্তু না, এও কিন্তু হবে না। কারণ মাথায় রাখতে হবে স্বরেয় ধ্বনি যখন নাবোধক থাকবে, স্বরেয় ধ্বনি যখন নাবোধক থাকবে তখন স্বরেয় ধ্বনির উচ্চারণ বিবৃত হবে, তার মানে স্বরেয় ধ্বনির কোনো পরিবর্তন হবে না। তার মানে হচ্ছে আমরা যখন অভিনাশী শব্দের উচ্চারণ লিখতে যাব তখন ডেফিনেটলি আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই স্বরের কোনো পরিবর্তন হবে না। আমি লিখে ফেললাম বি, এর তো কোনো পরিবর্তন হওয়ার কোনো দরকারই নেই, না পরিবর্তন হবে না। এবার সি, জাস্ট হ্রস্ব ইকার দিয়ে দিলে অভিনাশী উচ্চারণ হয়ে গেছে। খুবই সহজ কিন্তু উচ্চারণ। যারা একটু মনোযোগী হবা, যাদের কাছে স্বরে ধ্বনির উচ্চারণ ধ্বনির উচ্চারণ বা ফলাম ফলা জফলার উচ্চারণ মাথায় থাকবে তার কাছে উচ্চারণটা এরকম কোনো বিষয়ই না। প্রিয় শিক্ষার্থীরা একটু মনোযোগ দাও, দেখো তো তারপরে যদি আমরা যাই তারপরে আমাদের কি আছে একটু দেখো, প্রভাত। কি বলছি বেটা? প্রভাত। একটা কথা সুন্দর করে মাথায় গেঁথে রাখবা, যখন কোনো শব্দের সাথে রফলা থাকবে, একটু মনোযোগ দাও,
যখন কোনো শব্দের সাথে রফলা থাকবে, এই রফলা যুক্ত বর্ণের সাথে কার বসানো বাধ্যতামূলক। যদি কার থাকে ওয়েলকাম, না থাকলে তোমাকে কার বসাইতে হবে। তার মানে কি, রফলা যুক্ত আদি স্বরে যে রফলা আছে, এখানে প্র এর তো কোনো পরিবর্তন হবে না, এখানে ওকার দিতে হবে। প্রো 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 ওকার হয়ে গেছে, কারণ রফলা যুক্ত বর্ণ, তোমাকে কার দিতে হবে। প্রাবাত লিখতে পারবা, এখানে প্রেবাত লিখতে পারবা, প্রবাত। তাহলে প্রো, এখানে যেহেতু প্র এর সঙ্গে কোনো কার নাই, তোমাকে ওকার দিতে হবে। অর্থাৎ রফলা যুক্ত বর্ণে ওকার হয় যদি অন্য কোনো কার না থাকে। দেখো তাহলে প্রো, ভাত তো বাদেই থাকবে, ভাত লাস্টে একটা হর্ষ চিহ্ন দিছি। এখন কোশ্চেন হচ্ছে হর্ষ আমি কেন দেই? মনে রাখবা, ব্যঞ্জন বর্ণ থেকে স্বরবর্ণটাকে বিলুপ করার জন্য আমরা হর্ষ চিহ্নটাকে ব্যবহার করে থাকি। ব্যঞ্জন বর্ণ থেকে স্বরবর্ণকে বিলুপ করার জন্য আমরা হর্ষ চিহ্নটা ব্যবহার করে থাকি। আরেকটা কথা মনে রাখবা, শেষ বর্ণে, শব্দের শেষ বর্ণে যদি কার না থাকে, ফলা না থাকে, হর্ষ দেওয়া বাধ্যতামূলক। শব্দের শেষ বর্ণে কার না থাকলে, ফলা না থাকলে হর্ষ দেওয়া বাধ্যতামূলক। প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় তুমি এটা বুঝতে পারছো। এবার দেখো এখানে তোমাদের যারা একবার আগে দেখো নাই, তারা যদি একটু আমি লিখে দিই, তোমরা নোট করতে সুবিধা হবে। অবিনাশী, তো এখানে হচ্ছে নদী। তো তারপরে দেখো তুমি পক্ষ, এই যে দেখো পয়ের মধ্যে কিন্তু ও আছে, তোমরা জানো কিনা, ও এর পরে যদি ক্ষীয় থাকে, ও এর পরে যদি ক্ষীয় থাকে, তাহলে এই ও ধ্বনির উচ্চারণটা কিন্তু সংকৃত হয়ে যায়। আরেকটা ব্যাপার আছে, ব্যতিক্রম আছে কিন্তু এটা কেন মনে রাখতে হবে, লক্ষণ ব্যতিক্রম। লক্ষণ কি এখানে ব্যতিক্রম। তুমি যখন যক্ষা লক্ষণ এগুলো ব্যতিক্রম, কিও থাকার পরে ওকার হবে না। এখন ব্যাপারটা হচ্ছে পক্ষ দিয়ে উচ্চারণটা কি হয়ে যাবে, প, এই প এর মধ্যে ও আছে কিনা, তাহলে এর মধ্যে কিও আছে, তাহলে ওকার দিয়ে দিব আমরা প। এবার এই কিও বর্ণটা যখন শব্দের প্রথমে বসে, এই যে কিও বর্ণটা শব্দের প্রথমে বসলে খ, এবার এই ক্ষীয়টা যদি মাঝে অথবা শেষে বসে তখন খ, খ আসে উচ্চারণে। এবার পক্ষ যখন লিখতে যাচ্ছ, পক্ষ পক্ষ পক্ষ, এই যে উচ্চারণ হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থীরা, উচ্চারণ খুবই কঠিন নয়, খুবই সহজ বাবা, কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমাকে একটু মনোযোগী হইতে হবে, রুলসগুলো একটু দেখতে হবে। এবার আমাদের চারটা পড়ে ফেলছি, এরপরে এগুলো আমরা একটু দেখি। এরপরে আমাদের কি আছে একটু দেখো বাবা। এরপরে আছে হচ্ছে বিশেষজ্ঞ। এটা একটু কঠিন, তারপরেও কঠিন না যদি বুঝতে পারো। তো বিশেষজ্ঞ, তো এখানে একটা ব্যাপার মনে রাখবা, বি তো কোনো পরিবর্তন হবে না রে বাবা, এটা তো যা আছে তাই, বিশেষ পরিবর্তন হবে না। এবার সজ্ঞ নিয়ে যাবে না, আমরা জানি যে মূর্ধন্যস্য উচ্চারণে বসে না, এটা কি হয়ে যায়, তালব বর্ষ হয়ে যায়। ওকে, বুঝলাম। এবার এই তালব বর্ষটা যে আমি শব্দের মাঝে বসালাম, এখানে ওকার হবে কি না, একটা ফ্যাক্ট, বিশেষজ্ঞ হবে নাকি সজ্ঞ হবে। এবার তোমরা জানো কিনা, অধ্বনির পরে যদি বর্গীয় যে সংযুক্ত ধ্বনিটা আছে থাকে, ধ্বনি তো ওকার হয়ে যায়। এবং এই যে আমরা সংযুক্ত ধ্বনিটা লিখছি, এটা যখন শব্দের মধ্যে প্রথমে আসলে গ, মাঝে অথবা শেষে আসলে গয় গ হয়। তোমরা জানো কিনা, যারা পড়ছো আমি বলছি, কিন্তু যারা একটু প্রো লেভেলের, যারা এগুলো পড়ে আসছো তোমরা জানো, প্রথমে বসলে গ। যেমন আমি যদি বলি জ্ঞান, আমি কি বলি জ্ঞান, এই যে দেখো জ্ঞান, এই যে জ্ঞান। আবার যখন তুমি সজ্ঞ লিখতেছো তখন দেখো কয়টা গ আসে, সজ্ঞ, বিশেষজ্ঞ, দুইটা গ আসছে দেখো তুমি, ঠিক আছে। তাহলে বর্ষের মধ্যে ওকার আসছে, কারণ ও এর পরে বর্গীয় জয়ের সংযুক্ত ব্যঞ্জনটা আছে। প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় তুমি বুঝতে পারছো, ঠিক আছে বেটা। এবার খেয়াল করো, তাহলে এখানে আমরা বুঝতে পারছি মনে হয়। তাহলে এইখানে হচ্ছে দুই তিনটে ব্যাপার আছে, মূর্ধন্য উচ্চারণ তাহলে বর্ষ হয়ে গেছে, ওকার হয়েছে কারণ ও এর পরে বর্গীয় জয় সংযুক্তটা আছে, এবং এই বর্ণের জন্য দুইটা গ আসে, এবং দ্বিতীয় বর্ণে চন্দ্রবিন্দু হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তারপরে একটু দেখি না, দেখো প্রেতাত্মা, এটা আরো সহজ বেটা। প্রে, তার তো কোনো পরিবর্তন হবে না, না প্র হয়ে যাবে, প্রেই থাকবে, প্রে তা। এবার মফলা যখন শব্দের মাঝে অথবা শেষে বসবে, মফলা যখন শব্দের মাঝে অথবা শেষে বসবে, সংযুক্ত বর্ণের উচ্চারণে দিতে হবে। তাহলে এখানে প্রেতাত্তা, প্রেতাত তা, চন্দ্রবিন্দু হবে। এটা কেন হয়েছে, কারণ মফলা আছে। আমরা জানি মফলা যদি থাকে উচ্চারণের ক্ষেত্রে অনুনাসিক হয়, আমরা জানি বাংলা বর্ণমালা অনুনাসিক বর্ণ হচ্ছে চন্দ্রবিন্দু, এই জন্য কিন্তু তয়ের উপর একটা চন্দ্রবিন্দু দিয়ে দিছি। প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় বুঝতে পারছো। এবার হচ্ছে দেখো সংবাদপত্র, দন্তস্ব কি হয়ে যাবে, তালব বর্ষ, অনুসার হয়ে যাবে উচ্চারণে, বাদ তো বাদেই থাকবে, একটা হস্টেল দিতে হবে। যেখানে মনে রাখবা
যেখানেই ধাক্কা সেখানেই হর্ষ, তুমি যেখানেই ধাক্কা খাবা এখানেই হর্ষ চিহ্ন বসাইতে হবে প্রিয় শিক্ষার্থীরা। সংবাদ, এবার পয়ের পরে রফলা আছে, মনে রাখবা অধ্বনির পরে রফলা থাকলে এই জায়গাটা মাথায় রাখতে হবে তোমাকে, না থাকলে বুঝবা না কিন্তু। স্বরেও ধ্বনির পর রফলা থাকলে অধ্বনির উচ্চারণ সংবৃত হয়। তাহলে পত্র, পত্র, তার মানে হচ্ছে যখন এই যে তয় রফলাটা শব্দের মাঝে অথবা শেষে বসে তখন ত্র হয়ে যায়, যেটা হইছে সংবাদপত্র। প্রিয় শিক্ষার্থীরা আমরা বুঝতে পারছো। এখানে আমরা যাই আবৃত্তি, এটা আমরা জানি এখানে এরকম কোনো নিয়মই নেই। আবৃত্তি খুবই সহজ। প্রিয় শিক্ষার্থীরা আজকে যারা এই ক্লাসটা দেখছো একটু ভালো করে খেয়াল করো, আমরা কিন্তু উচ্চারণের বোর্ড কোয়েশ্চন 24 সলভ করছি। জানি আমাদের এই পেজে অনেকেই নতুন আসবা, নতুন আমার ক্লাসগুলো দেখবা। যদি আমার এই ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই আমার পেজ থেকে ফলো দিয়ে রাখবা, বন্ধুদেরকে মেনশন করে দিবা। এরকম আর চমৎকার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবা। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।